সকলকে অনন্ত শুভেচ্ছা জানিয়ে আমরা পুঁইমাচা গল্পের পরবর্তী পর্যায়ের আলোচনা শুরু করি। ইতিপূর্বে কিন্তু পুঁইমাচা গল্পের দুখানা ভিডিও আমি করেছি। পুঁইমাচা একটা বড় গল্প, কন্টিনিউয়াস একটা ভিডিও, প্রায় 1 ঘন্টা হয়ে যাবে, সেটা দেখতে ভালো লাগে না এবং বোঝার ক্ষেত্রেও কিছু প্রবলেম হয়, এই কারণে 3টে ভাগে করছি। ডেসক্রিপশন বক্সে আগে দুটোর ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দিয়েছি, তোমরা দেখে নেবে। যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে, আর যারা প্রথম দুটো দেখেছো তারা এটাও দেখে নেবে, এটা আমি আশা করতেই পারি। যারা নতুন তারা সাবস্ক্রাইব করে নেবে। 11-12 তো বটেই, এবং নানা বিষয়ে, বাংলা নানা বিষয় নিয়ে আমি কিন্তু আমার এই চ্যানেলে আলোচনা করছি। আর অবশ্যই নোটিফিকেশানটা তোমরা বাটনটা, আইকনটা তোমরা প্রেস করে দেবে। ঠিক আছে, চলো আমরা একটু পূর্ব কথনে চলে যাই। সেটা হচ্ছে যে এই খেন্তি অন্নপূর্ণা এবং তার বাবা অর্থাৎ অন্নপূর্ণার স্বামী সহায় হরি, এই নিয়ে যে একটা পরিবার, এবং তাদের আরও 2 কন্যা আছে, পুটি এবং রাধি। তো এই নিয়ে যে একটা পরিবার, অত্যন্ত দরিদ্র পরিবার, যদিও তারা সম্ভ্রান্ত ব্রাহ্মণ, কুলীন ব্রাহ্মণ। আমি এর আগে বলেছি, দেখবে যে কুলীন ব্রাহ্মণ, কৌলিন্য বজায় রাখবার জন্য মেয়েকে কুলীন ঘরে বিয়ে দিতে হবে, এই একটা চাপ যেমন আছে। কিন্তু ওইদিকে তো তিনি সহায় হরি নাম হতে পারে, কিন্তু সহায় সম্বলহীন। কুলীন ব্রাহ্মণ হতে পারেন, কিন্তু কৌলিন্যই থাকার যাই থাক, অর্থ না থাকলে পারে কারোর কিছু সমাজে তার কোনো দাম নেই, এবং তাকে নিয়ে নানা জনে নানা রকম, না হলে এবং নানা রকম তার সঙ্গে খারাপ বা বেঠিক আচরণ করে। না হলে খেন্তির সঙ্গে বিয়ে ঠিক করেছিলেন কালীময়, তিনি এমন একজন ছেলের সঙ্গে বিয়ে ঠিক করেছিলেন যে যার চরিত্রের দোষ নিয়ে যাকে মার পর্যন্ত খেতে হয়েছিল। তো আশীর্বাদ হয়ে যাওয়ার পরে সহায় হরি এটা জানতে পারেন, এবং তিনি মেয়ের ভালো চেয়েই যে এরকম ছেলের কাছে তিনি মেয়েকে বিয়ে দেবেন, সেটা তো হতে পারে না। এই কারণে তিনি সেই বিয়েটা ভেঙে দেন, এবং তাতে সহায় হরিকে যথেষ্ট অপদস্থ হতে হয়। এবং তারপরে খেন্তিকে তো বিয়ে দিতেই হলো। তার পরিণতিটা কীরকম হলো সেটা আমরা এখানে দেখে নেব। অন্নপূর্ণা গিয়া দেখিলেন ভাঙা পাঁচিলের ধারে যে ছোট খোলা জমিতে কতগুলো পাথরকুচি ও কণ্টিকারি জঙ্গল। তার আগেরটায় আছি। 2-3 দিন পরে একদিন বৈকালে ধুলা মাটি মাখা হাতে খেন্তি মাকে আসিয়া বলিল, মা দেখবে এসো। অন্নপূর্ণা গিয়া দেখিলেন ভাঙা পাঁচিলের ধারে যে ছোট খোলা জমিতে কতগুলো পাথরকুচি ও কণ্টিকারি জঙ্গল রহিয়াছে। খেন্তি ছোট বন্টিকে লইয়া সেখানে মহা উৎসাহে তরকারির আওলাদ করিবার আয়োজন করিতেছে, এবং ভবিষ্য সম্ভাবী নানাবিধ কাল্পনিক ফলমূলের অগ্রদূত স্বরূপ বর্তমানে কেবল একটিমাত্র শীর্ণকায় পুঁইশাকের চারা কাপড়ের ফালির গ্রন্থিবদ্ধ হইয়া ফাঁসি হইয়া যাইবার উপক্রম। ঊর্ধ্বমুখে একখণ্ড শুষ্ক কঞ্চির গায়ে ঝুলিয়া রহিয়াছে। ফলমূলাদির অবশিষ্টগুলি আপাতত বড় মেয়ের মস্তিষ্কের মধ্যে অবস্থিতি করিতেছে, দিনের আলোয় এখনো বাহির হয় নাই। অন্নপূর্ণা হাসিয়া বলিলেন, দূর পাগলি, এখন পুঁইডাঁটার চারা পোঁতে কখনো? বর্ষাকালে পুঁততে হয়, এখন যে জল না পেয়ে মারা যাবে। শীতের সময় একটা পুঁই চারা লাগিয়েছে। আমরা দেখেছি এর আগে যে খেন্তি পুঁই শাক ভীষণ ভালোবাসে। সেই বুড়ো হয়ে যাওয়া পুঁইডাঁটাগুলো নিয়ে এসে মায়ের কাছে বকুনি খেয়েছে, কিন্তু মায়ের মন তো পরে মাই আবার কিন্তু সেখান থেকে যেগুলো রান্না করা যায় সেগুলো সংগ্রহ করে রান্না করেছেন এবং খেন্তিকে দিয়েছেন। খেন্তিকে খেতে দেখে তিনি খুব আপ্লুত হয়েছেন, আবেগ মথিত হয়ে পড়েছেন। তো খেন্তি শীতকালে একটা পুঁই চারা এনে লাগিয়েছে। তো তার মা বলছে যে স্বাভাবিকভাবে যে এটা বর্ষাকালে লাগাতে হয়। খেন্তি বলিল, কেন, আমি রোজ জল ঢালবো? অন্নপূর্ণা বলিলেন, দেখ, হয়তো বেঁচেও যেতে পারে। আজকাল রাতে খুব শিশির হয়, খুব শীত পড়িয়াছে। সকালে উঠিয়া সহায় হরি দেখলেন তাহার 2 ছোট মেয়ে দোলাই গায়ে বাঁধিয়া রোদ উঠিবার প্রত্যাশায় উঠোনের কাঁঠাল তলায় দাঁড়াইয়া আছে। দোলাই এক ধরনের চাদর, বড় চাদর আর কি, সেই চাদর গায়ে দিয়ে রয়েছে। একটা ভাঙা ঝুড়ি করিয়া খেন্তি শীতে কাঁপিতে কাঁপিতে মুখুজ্জে বাড়ি হইতে গোবর কুড়িয়া আনিলা। সহায় হরি বলিলেন, হ্যাঁ মা খেন্তি, তা সকালে উঠে জামাটা গায়ে দিতে তোর কি হয়? দেখ দেখি, এই শীত খুব পড়েছে। খেন্তি খালি গায়ে সে গোবর কুড়িয়ে আনছে পাশের বাড়ির থেকে, সেই গোবর দিয়ে ঘুঁটো টুটো তৈরি করবে, এ ধরনের তখনকার সমাজ ব্যবস্থা। তখনকার না, আমাদের যখন শৈশব ছিল, আমি ব্যক্তিগতভাবে, আমি যে পরিবারে মানুষ হয়েছে, দরিদ্র পরিবারে, আমরাও কিন্তু ওই মাঠঘাট থেকে গোবর কুড়িয়ে আনতাম। গোবর কুড়িয়ে আনলে পরে সে ঘুঁটো তৈরি করা হতো। বা ধরো কয়লা, পোড়া যে কয়লাগুলো, সে পোড়া কয়লাগুলো সংগ্রহ করে
সেগুলো কে একটু বাছাই চাছাই করলে পারে তার ভিতরে আবার একটু ভালো কয়লা থাকে, সেগুলোকে সংগ্রহ করে সেগুলো জ্বালানির জন্য এইসব কাজকর্মগুলো করতে হয়েছে। যখন যেমন তেমন তখন তেমন করতে হয় মানুষকে। তো যাই হোক, তো ওই খেন্তিকে এরকম খালি গায়ে দেখে তার বাবা জিজ্ঞাসা করছেন যে সে কেন খালি গায়ে। হ্যাঁ, আচ্ছা দিচ্ছি বাবা, কই শীত তেমন তো। হ্যাঁ মা, দে এক্ষুনি দে। অসুখ বিসুখ 5 রকম হতে পারে, বুঝলি নে। সহায় হরি বাইর হইয়া গেলেন, ভাবিতে গেলেন তিনি কি অনেক দিন মেয়ের মুখ ভালো করিয়া চাহেন নাই? খেন্তির মুখ এমন সুশ্রী হইয়া উঠিয়াছে। আসলে খেন্তি তো কৈশোর থেকে যৌবনে পদার্পণ করেছে, যৌবনে পদার্পণ করলে চেহারায় একটা লাবণ্য আসে। এতদিন বাবা হয়ে এটা দেখেননি, আজকে হঠাৎই তার চোখে পড়েছে সেটা। জামার ইতিহাস নিম্নলিখিত নিম্নলিখিত রূপ। বহু বৎসর অতীত হইল। হরিপুরের রাসের মেলা হইতে সহায় হরি কালো সার্জের এই 2.5 টাকা মূল্যে জামাটি ক্রয় করিয়া আনেন। ছিড়িয়া যাইবার পর তাহাতে কতবার রিফু ইত্যাদি করা হইয়াছে। রিফু মানে সেলাই, বিশেষ ধরনের সেলাই। ছিঁড়ে গেছে, কতবার সেলাই করতে হয়েছে। এগুলো আমাদের শৈশবের মতন যারা এখানে রয়েছে তারাও জানে। আমরাও এরকমভাবেই জামা কাপড়, একটা জামা ছিঁড়ে গেলে পরে আরেকটা জামা পাবো এরকম তো ছিল না। সেই জামা সেলাইয়ের পর সেলাই এরকমভাবে আমাদের চলতে হয়েছে। যাই হোক, সম্প্রতি গত বছর হইতে খেন্তির স্বাস্থ্যোন্নতি হওয়ার দরুন জামাটি তাহার গায়ে হয় না। সেই জামা দিয়েও চলছিল, কিন্তু খেন্তি একটু স্বাস্থ্য ভালো হয়ে গেছে, লম্বা চওড়া হয়ে গেছে, ফলে সেই জামাটা এখন আর হচ্ছে না। সংসারে এসব খোঁজ সহায়রি রাখিতেন না। জামার বর্তমান অবস্থা অন্নপূর্ণারও জানা ছিল না। খেন্তির নিজস্ব ভাঙা টিনের তরঙ্গের মধ্যেও থাকিত। পৌষ সংক্রান্তি সন্ধেবেলা অন্নপূর্ণা একটি কাঁশিতে চালের গুঁড়া, ময়দা ও গুড় দিয়া চটকাইতেছিলেন। একটা ছোট বাটিতে 1 বাটি তেল, খেন্তি কুড়ুনির নিচে একটা কলার পাত পাড়িয়া 1 থালা নারকেল কুড়িতেছিল। অন্নপূর্ণা প্রথমে খেন্তির সাহায্য লইতে স্বীকৃত হন নাই, কারণ সে যেখানে সেখানে বনে বাদারে ঘুরিয়া ফেরে। ওই পৌষ পার্বণের সময় পিঠে পুলি করবার একটা রেওয়াজ আমাদের মধ্যে রয়েছে। বিশেষত পৌষ সংক্রান্তির দিন যত গরিব মানুষই হোক না কেন তারা একটু পিঠে পুলি করবেন, এবং সেটা একটু নিয়ম মেনে, শাস্ত্র মেনে, একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে। খেন্তি সাহায্য করতে এগিয়ে এলে অন্নপূর্ণা প্রথমে চাননি, কেননা খেন্তি তো এদিক ওদিক ঘুরে টুরে বেড়ায়, জামা কাপড় পরিষ্কার টরিষ্কার থাকে না, ময়লা থাকে। তারপরে খেন্তি বারবার অনুরোধ করায়, তো তার মা তাকে রাজি হয় তার মা আর কি কাজে। ময়দার গোলা মাখা শেষ হইলে অন্নপূর্ণা উনুনে খোলা চাপাইতে যাইতেছেন। ছোট মেয়ে রাধি হঠাৎ ডান হাতটা পাতিয়া বলিল, মা ওইটুকু ওই ময়দা গোলাটা মাখা হয়েছে, তার থেকে একটুখানি সে রাধি চাইল আর কি, বাচ্চারা যেরকম করে। অন্নপূর্ণা বড় গামলা হইতে একটুখানি গোলা তুলিয়া হাতের আঙুল 5টি দ্বারা একটি বিশেষ মুদ্রা রচনা করিয়া সেটুকু রাধির প্রসারিত হাতের উপর দিলেন। মেজমেয়ে পুঁটি অমনি ডান হাতটা কাপড়ে তাড়াতাড়ি মুছিয়া লইয়া মার সামনে পাতিয়া বলিল, মা আমায় একটু, মানে পিঠে করবেন তো ওই গোলা, নারকেল টারকেল ইত্যাদি গোলা, ওই খেতে ভালো লাগে, আমরাও কিন্তু ওরকমভাবে চাইতাম। তো কী করলো, রাধি হাত পাতলো, তো মা ওখান থেকে একটুখানি তুলে নিয়ে বিশেষভাবে একটা মুদ্রা করে ওর হাতে ঢেলে দিল। সঙ্গে সঙ্গে পুটি কী করছে, জামার মধ্যে তার হাতটা একটু ঘষে নিয়ে সেও মায়ের কাছে বলছে যে মা আমাকে একটু। আর খেন্তি কি দশা দেখি, খেন্তি সূচি বস্ত্রে নারিকেল কুড়িতে কুড়িতে লুব্ধ নেত্রে মধ্যে মধ্যে এদিকে চাহিতেছিল। এই সময় খাইতে চাওয়ায় মা পাছে বকে, সেই ভয়ে সে চুপ করিয়া বসিয়া আছে। সে তো নারকেল কুড়াচ্ছে, সে খেতে গেলে পরে তো তার হাত এঁটো হয়ে যাবে, খুব ইচ্ছা, কিন্তু মায়ের বকুনির ভয়ে সে চাইছে, মানে বলতে পারছে না। অন্নপূর্ণা বললেন, দেখি নিয়ে আয় খেন্তি ওই নারকেলের মালাটা, ওতে তোর জন্য একটু রাখি। খেন্তি ক্ষিপ্র হস্তে নারকেলের উপরের মালাখানা যাহাতে ফুটা নাই সেখানে সরাইয়া দিল। অন্নপূর্ণা তাহাতে একটু বেশি করিয়া গোলা ঢালিয়া দিলেন। নারকেলের মালা অর্থাৎ তোমার নারকেল কোরানো হয়ে গেলে পরে যে অংশটা থাকে সেই অংশটা ওটা ফুটো হয়ে যায়। তো যেটাতে ফুটো হয়নি সেটা খেন্তি এগিয়ে দিল, অন্নপূর্ণা বললেন তাকে এগিয়ে দিতে, আর অন্নপূর্ণা তাতে একটু ঢেলে দিলেন, অন্যদের চেয়ে একটু বেশি ঢেলে দিলেন, কেননা খেন্তি খেতে ভালোবাসে। আচ্ছা, মেজো মেয়ে পুটি বলিল, জ্যাঠাইমারা অনেকখানি দুধ নিয়েছে, রাঙা দিদির ক্ষীর তৈরি করছিল, ওদের অনেক রকম হবে। খেন্তি মুক্তি হয়ে বলিল, এই বেলা আবার হবে নাকি, ওরা তো ও বেলা ব্রাহ্মণ নেমন্তন্ন করেছিল সুরেশ কাকাকে, ও পাড়া তিন্নুর বাবাকে, ও বেলা তো পায়ের ঝোল, পুলি, মুক্তক্তি এইসব হয়েছে। পুটি জিজ্ঞাসা করলো, হ্যাঁ মা, ক্ষীর নইলে নাকি পাটিসাপটা হয় না? খেদি বলছিল ক্ষীরের পুর না হলে কি আর পাটিসাপটা হয়? আমি বললাম, কেন, আমার মা তো শুধু নারকেলের ছাই দিয়েই করে, সে তো কেমন ভালো লাগে। ক্ষীর হচ্ছে তোমার ওই দুধ থেকে ক্ষীরটা তৈরি করতে হবে, সেটা অনেক বেশি ব্যয় সাপেক্ষ ব্যাপার। আর নারকেল মোটামুটি সেই সময় প্রায় সব বাড়িতেই নারকেল গাছ একটা দুটো ছিল, নারকেল পেড়ে নারকেল দিয়ে নারকেলের সঙ্গে গুড় বা নারকেলের সঙ্গে তোমার চিনি গুলিয়ে, তাতে কেউ দুধও দিতে পারেন,
এইভাবে যে একটা তোমার তৈরি হয় আর কি, ছাঁচ তৈরি হয় এবং সেটা পিঠের মধ্যে দিয়ে পিঠে বানানো। আর পাটিসাপটার ক্ষেত্রে আর কেউ কেউ ক্ষীর দেন, ক্ষীর দিলে পরে সত্যিই ভালো লাগে, কিন্তু ক্ষীরটা তো ব্যয় সাপেক্ষ ব্যাপার, সবার পক্ষে ক্ষীর তৈরি করা সম্ভব নয়। যারা একটু বড় লোক, যারা একটু ধনী, তারা এরকম করতে পারে। তো তাদের জ্যাঠাইমা তারা ওই ক্ষীর তৈরি করবে, সেটা দেখে এসেছে মেজো মেয়ে পুঁটি। কেন্তি বলল যে ব্রাহ্মণ নেমন্তন্ন করেছে সুরেশ কাকাকে আর ও পাড়ার তিনুর বাবাকে। এখানে কিন্তু একটা বিষয় একটু আবছা রেখে দিয়েছেন লেখক, সেটা হচ্ছে সহায় হরিও তো ব্রাহ্মণ, তাকে নিমন্ত্রণ করেনি। কেন করেনি? কেননা তিনি ব্রাহ্মণ, তিনি কুলীন ব্রাহ্মণ, কিন্তু তার পয়সা নেই, তিনি আর্থিকভাবে খুব দুর্বল। আর্থিকভাবে দুর্বল মানুষ, তাকে কুলীন হোক, তারা লেখাপড়ায় খুব ভালো মানুষ, কিন্তু তার আর্থিকভাবে তিনি দুর্বল, সমাজে তাকে গ্রহণ করে না, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, কি করেছেন পড়াশোনা করে এতদিন, এইসব। এটা খুব বাস্তব, অত্যন্ত বাস্তব। তো সহায় হরি কিন্তু সেই তার নিকটজন কিন্তু ব্রাহ্মণ ভোজনে নিমন্ত্রণ পায়নি, এটা প্রচ্ছন্ন রেখে দিলেন লেখক। অন্নপূর্ণা বেগুনের বোটায় একটুখানি তেল লইয়া খোলায় মাখাইতে প্রশ্নে সদুত্তর খুঁজিতে লাগিলেন। যারা এখনো গ্রামের দিকে আছো তারা জানবে, কিন্তু একেবারে ফ্ল্যাট নির্ভর, শহর নির্ভর, যেখানে ধরো ওই খোলা জিনিসটা কি, মাটির খোলা, সেখানে কিভাবে পিঠে বানানো হয় দেখো নি, তাদের জন্য বলি যে মাটির খোলা, মাটির সরাও বলে অনেকে। তো সেই সরায় পিঠে বানাতে গেলে পারে, পাটিসাপটা বানাতে গেলে পারে, তো চারিদিক দিয়ে তেলটা দিতে হবে। তো কী হতো, ওই বেগুনের যে আগাটা, বেগুন কাটলে পারে বেগুনের গোটার অংশটা, বেগুন একটু তেল শোষণ করে, আর সেখানে ওই তেলে চুবিয়ে ওই সরার মধ্যে, মাটির খোলার মধ্যে চারিদিক দিয়ে দিলে পারে, চারিদিক লেগে থাকছে, এবার পাটিসাপটার গোলা ঢাললে পারে সেটা আর কোথাও লেগে যাবে না, বা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না, বা ওটাকে তোলার সময় ভেঙে যাওয়ার সম্ভাবনাটা কম। খেন্তি বলিল, খেদির ওই সব কথা, খেদির মতো ভারী পিঠে করে কিনা, ক্ষীরের পুর দিয়ে ঘিয়ে ভাজলেই কি আর পিঠে হলো? সেদিন জামাই এলে ওদের বাড়ি দেখতে গেলাম কিনা, তাই খুড়িমা দুখানা পাটিসাপটা খেতে দিল। ওমা, কেমন একটা ধরা ধরা গন্ধ, আর পিঠেতে কখনো কোনো গন্ধ পাওয়া যায়? পাটিসাপটা ক্ষীর দিলে ছাই খেতে হয়। সান্ত্বনা দিচ্ছে নিজেদেরকে, সান্ত্বনা দিতে গিয়ে কিছু কথা বলছে। সে খেয়ে এসেছে, খেয়ে তার ভালোই লেগেছিল, কিন্তু মা যাতে কষ্ট না পায়, মায়ের মন তো শিশুরাও বোঝে, তাই না, যে মা যাতে কষ্ট না পায়, তাই একটু মাকে ভোলানোর জন্য বলছে যে ওটা খেতে কেমন ধরা কেমন পোড়া একটা গন্ধ লেগেছে ওর। বেপরোয়াভাবে উপরোক্ত উক্তি শেষ করিয়া খেন্তি মার চোখের দিকে চাহিয়া কহিল, মা, নারকেলের গোড়া একটু নেব? অন্নপূর্ণা বলিল, নে, কিন্তু এখানে বসে খাস নে, মুখ থেকে পড়বে না কি, যা ওইদিকে যা। মানে ওই যে একটু এঁটো টেটো হয়ে যাবে, এগুলো ঠাকুরকে দিতে হয়, তো তার জন্য অন্যদিকে চলে যেতে বলল। খেন্তি নারকেলের মালায় এক থাবা তুলিয়া লইয়া একটু দূরে গিয়ে খাইতে লাগিল। ঘণ্টাখানেক পরে অন্নপূর্ণা বলিলেন, ওরে, তোরা সব এক টুকরো করে পাত পেতে বসতো দেখি, গরম গরম দি। খেন্তি, জল দেওয়া ভাত আছে ও বেলার, বার করে নিয়ে আয়। খেন্তির নিকট অন্নপূর্ণার এই প্রস্তাব যে মনোপুত হইল না, তাহা তার মুখ দেখিয়া বোঝা গেল। পুটি বলিলেন, মা, বর্দি পিঠেই খাক, ভালোবাসে, ভাত বরং থাকুক, আমরা কাল সকালে খাবো। অন্নপূর্ণা খেন্তিকে ভাত খেতে বললো কেন? খেন্তু তো অনেকগুলো খায়, খেন্তি খেতে ভালোবাসে, অতগুলো পিঠে একা খেন্তি খেলে পারে তো অন্যরা খেতে পারবে না, তাই আগে ভাত খাক, তারপরে দুটো পিঠে খাক। এইগুলো আমাদের জীবনের সঙ্গে খুব চলে, জানো তো, এগুলো আমাদের ক্ষেত্রে হয়েছে। কিন্তু এই তোমার পুঁটি দিদিকে খুব ভালোবাসে, তাই সে বললো যে দিদি পিঠেই খাক, ভাতটা ওরা পরের দিন সকালবেলায় খেয়ে নেবে। খান কয়েক খাইবার পরে মেয়ে পুঁটি খাইতে চাইল না, সে নাকি অধিক মিষ্টি খাইতে পারে না। সকলের খাওয়া শেষ হইয়া গেলেও খেন্তি তখনও খাইতেছে। কতগুলো ছোট ছোট টুকরো, কি সুন্দর বাৎসল্য, কি সুন্দর 2-3 বোনের সম্পর্ক। হ্যাঁ, তোমার ওই পুঁটি তারপরেও কিন্তু কি হলো যে কয়েকটা খেয়ে তারপরে বলছে সে আর মিষ্টি খেতে ভাল লাগে না, তার গা গুলাছে, তাই সে আর খাবে না। এটাও মিথ্যে কথা। দিদি যাতে আরো দুটো পায়, তার জন্য তার এই ছলনার আশ্রয়। সে মুখ বুঝিয়া শান্তভাবে খায়, বড় একটা কথা কহে না। অন্নপূর্ণা দেখিলেন সে কম করিয়াও 18-19 খানা খাইয়াছে। জিজ্ঞাসা করলেন, খেন্তি আর নিবি? খেন্তি খাইতে খাইতে শান্তভাবে সম্মতিসূচক ঘাড় নাড়িল। অন্নপূর্ণা হাতা খুন্তি চুলি তুলিতে তুলিতে সস্নেহে তার এই শান্ত নিরীহ একটু অধিক মাত্রায় ভোজনপটু মেয়েটির দিকে চাহিয়া রহিলেন।
মনে মনে ভাবিলেন, খেন্তি আমার যার ঘরে যাবে তাদের অনেক সুখ দেবে। এমন ভালো মানুষ, এমন কাজে কর্মে বকো, মরো, গাল দাও, মারো, গাল দাও, টু শব্দটি নেই। উঁচু কথা কখনো কেউ শোনেনি। খেন্তির একটাই দোষ বলা যেতে পারে, সে খেতে খুব ভালোবাসে, কিন্তু সে খুব কাজকর্ম করতে পারে। তাকে মারলে, ধরলে, বকলে সে কোনো রকম প্রতিবাদ করে না। বৈশাখ মাসের প্রথমে সহায়রীর এক দূরসম্পর্কীয় আত্মীয়ের ঘটকালিতে খেন্তির বিবাহ হইয়া গেল। দ্বিতীয় পক্ষের বিবাহ করিলেও পাত্রটির বয়স 40-এর খুব বেশি কোনো মতোই হইবে না। তবুও প্রথমে এখানে অন্নপূর্ণা আদৌ ইচ্ছুক ছিলেন না, কিন্তু পাত্রটি সঙ্গতি সম্পন্ন, শহর অঞ্চলে বাড়ি, সিলেট, চুন ও ইটের ব্যবসা দুপয়সা নাকি করিয়াছে, এরকম পাত্র হঠাৎ মেলা দুর্ঘট কিনা। 40-এর কম নয়, মানে 40-এর কম আর কি। অত বড় পাত্রের সঙ্গে একেবারে 15-16 বছরের মেয়ের বিয়ে অন্নপূর্ণা মানতে চাননি, কিন্তু কৌলিন্য প্রথা, কুলীন না হলে হবে না। আবার অল্প বয়সী, মানে ওর সঙ্গে মানানসই বা এমন বয়সী পাত্র পাবে কোথায়? কেননা তাকে তো দিতে থুতে হবে অনেক, পণ আছে। আর এই পাত্রটি পণ চাইছে না কেন? কেননা এর আগে তার একবার একটা বিয়ে হয়েছে, যে কোনো বিয়ের কি হয়েছে, তার স্ত্রী কি হয়েছে সেটা এখানে আর উল্লেখ নেই, হয়তো মারা গেছে আমরা ধরে নিতে পারি। সেই জন্য সে আর পণ চাইছে না, এবং তার অবস্থা আছে সঙ্গতিপন্ন, মানে পয়সা করি আছে, যার জন্য অন্নপূর্ণা আপত্তি সত্ত্বেও এই বিয়েটা রাজি হয়েছিলেন। জামাইয়ের বয়স একটু বেশি। প্রথমে অন্নপূর্ণা জামাইয়ের সম্মুখে বাহির হইতে একটু অস্বস্তি বোধ করিতেছিলেন, পরে পাছে খেন্তির মনে কষ্ট হয়, এই জন্য বরণের সময় তিনি খেন্তির সুপুষ্ট হস্তখানি ধরিয়া জামাইয়ের হাতে তুলিয়া দিলেন। চোখের জল তাহার গলা বন্ধ হইয়া আসিল, কিছু বলিতে পারিলেন না। বাড়ির বাইরে হইয়া আমলকি তলায় বেহারারা সুবিধা করিয়া লইবার জন্য বরের পালকি একবার নামাইল। অন্নপূর্ণা চাহিয়া দেখিলেন, বেড়ার ধারের নীল রঙের মেদি ফুলের গুচ্ছগুলি যেখানে হইয়া আছে, খেন্তির কম দামের বালুচরের রাঙাচিলি নাচলখানা পালকির বাহির হইয়া সেখানে লুটাইতেছে। তার এই অত্যন্ত অগোছালো, নিতান্ত নিরীহ এবং একটু অধিক মাত্রায় ভোজনপটু মেয়েটির পরের ঘরে অপরিচিত মহলে পাঠাইতে তাহার বুক উদ্বেল হইয়া উঠিল। খেন্তিকে কি অপরে ঠিক বুঝিবে? এই যে শাড়িটা তোমার পালকির দরজার দিক দিয়ে নিচে চলে এসেছে, ঝুলছে, খেন্তির খেয়াল নেই, মানে একটু অগোছালো। অত্যন্ত ভালো তো, সহজ সরল মেয়ে তো, আর খেতে খুব ভালোবাসে। পরের ঘরে গেলে পরে কেমনভাবে সে থাকবে? স্বাভাবিকভাবে মায়ের মন উদ্বিগ্ন হবেই, তাই না? তাই তার অন্নপূর্ণার মন খুব উদ্বিগ্ন হয়েছে। যাইবার সময় খেন্তি চোখের জলে ভাটিতে ভাটিতে সান্ত্বনা করে বলিয়াছিল, মা, আটার মাঠে আমাকে এনো, বাবাকে পাঠিয়ে দিও, 2 মাস তো নয়। ওপাড়ার ঠান্দিদি বলিলেন, তোর বাবা তোর বাড়ি যাবে কেন রে? আগে নাতি হোক, তবে তো। নাতি নাতনি না হলে জামাই বাড়িতে বাবা মা যেত না আগেকার দিনে, এরকমই আর কি। খেন্তির মুখ লজ্জায় রাঙা হইয়া উঠিল। জল ভরা ডাগর চোখের উপর একটুখানি লাজক হাসির আভা মাখাইয়া সে একগুয়েমি সুরে বলিল, না, যাবে না বই কি, দেখো তো কেমন না যান। ফাল্গুন চৈত্র মাসের বৈকালবেলা উঠানের মাচায় রৌদ্রে দেওয়া আমসত্ব তুলিতে তুলিতে অন্নপূর্ণার মন হু করিত। তার অনাচারী ললাভী মেয়েটি আজ বাড়িতে নাই। যে কোথা হইতে বেড়াইয়া আসিয়া লজ্জাহীনার মতন হাতখানি পাতিয়া মিনতি সুরে অমনি বলিবে, মা, বলবে একটা কথা, ওই কোনটা ছিঁড়ে একটুখানি তোমার আমসত্ব করাটা ওই সময়কার খুব সহজ কাজ ছিল, কারণ আম গাছ, কাঁঠাল গাছ, এগুলো সব বাড়িতে যত দরিদ্র মানুষই হোক না কেন এই গাছগুলো থাকতো, বা এত থাকতো এলাকায়, ঝড় হলে পরে আমটাম কুড়িয়ে টুরিয়ে নেওয়াটা, এগুলো এমন কিছু বিষয় ছিল না। তো ওই আমের রস, পাকা আমের নির্যাস, পাকা আমের রস, সেটাকে বিশেষ আরেকটু অন্যান্য উপকরণ দিয়ে রৌদ্রে শুকালে পরে সেটা হচ্ছে আমসত্ব হয়, খেতে বেশ সুস্বাদু। তো খেন্তি তো খেতে ভালোবাসে, সে হয়তো বলতো যে কোনার দিক থেকে একটু ছিঁড়ে মাকে দেওয়ার জন্য অনুরোধ করতো। এখন খেন্তির বিয়ে হয়ে গেছে, এখন আর খেন্তি বাড়িতে নেই। আমসত্ব শুকাতে শুকাতে অন্নপূর্ণা সেই কথাগুলো মনে পড়ছে। এই পর্যন্ত একটা পর্যায়। পরবর্তী পর্যায়টা কিন্তু খুবই কষ্টকর। বিষ্ণু সরকার আরেকটা অধ্যায় চলে আসছে। এটা যদি নাম্বারিং করতেন, মানে 1, 2, 3, 4 করে, তাহলে এটা আর একটা নাম্বারে পড়তো, একটা আলাদা অধ্যায়, আলাদা বিষয় চলে আসছে। বিষ্ণু সরকার তালপাতার চাটাইয়ের উপর উবো হইয়া বসিয়াছিলেন। দূর হইতে দেখিলে মনে হইবার কথা তিনি রুটি করিবার জন্য ময়দা চটকাইতেছেন। গলা পরিষ্কার বলিলেন, না, সব তো, আর তাছাড়া আমি যা দেবো নগদই দেবো, তোমার মেয়েটার হয়েছিল কি?
এই কথা ও কথা বলতে বলতে খেন্তির প্রসঙ্গ, যে তার মেয়ের কী হয়েছিল। সহায় হরি হুকাটা 5-6টি টান দিয়া কাশিতে কাশিতে বলেছেন, বসন্ত হয়েছিল শুনলাম, ব্যাপার কি দাঁড়ালো বুঝলে, মেয়ে তো কিছুতে পাঠাতে চায় না, 250 আন্দাজ বাকি ছিল, বলে ও টাকা আগে দাও তবে মেয়ে নিয়ে যাও। তাহলে আগে যেটা বলেছি সেটা ঠিক নয়। পণ ছিল, পণের টাকা হয়তো একটু কম ছিল, তার মধ্যে আবার 250 টাকা বাকি ছিল, সেই পণের টাকা শোধ না করলে মেয়েকে ছাড়বে না। আর মেয়ের যে বসন্ত রোগ হয়েছিল সেটাও কিন্তু সহায় হরি জানেন না নিশ্চিতভাবে। তিনি বললেন বসন্ত হয়েছিল শুনলাম, একেবারে চামার। তারপর বললাম টাকাটা ভায়া ক্রমে ক্রমে দিচ্ছি, পুজোর তত্ত্ব কম করেও 30 টাকার কম হবে না ভেবে দেখলাম কি না। মেয়ের নানা নিন্দে উঠালে, ছোট লোকের মেয়ের মতন চলে, হাবাতে মতন খায়, আরও কত কি। পৌষ মাসে দেখতে গেলাম, মেয়েটাকে ফেলে থাকতে পারলাম না। পুজোর সময় যেতে পারেননি, তত্ত্ব নিয়ে যেতে হবে, 30 টাকা তত্ত্ব নিয়ে যাবেন কি করে। কিন্তু মেয়েকে দেখার জন্য মন হু হু করছে। পৌষ মাসে গেলেন মেয়েকে দেখতে, কিন্তু কিছু নিয়ে যেতে পারেননি, তার জন্য তাকে অপদস্থ হতে হয়। সহায় হরি কিছুক্ষণ কোনো কথা বলতে পারলেন না। অল্প সময় পরে বিষ্ণু সরকার বললেন, তারপর আমার স্ত্রী অত্যন্ত কান্নাকাটি করাতে পৌষ মাসে দেখতে গেলাম মেয়েটার যে অবস্থা করেছে। শাশুড়িটা শুনিয়ে শুনিয়ে বলতে লাগলো, না জেনে শুনে ছোট লোকের সঙ্গে কুটুম্বিতা করলে এরকমই হয়, যেমনি মেয়ে তেমনি বাপ। পৌষ মাসের দিনে মেয়েকে দেখতে এলো শুধু হাতে। পরে বিষ্ণু সরকারের দিকে চাহিয়া বলিলেন, বলি আমরা ছোট লোক কি বড় লোক, তোমরা তো সরকার খুঁড়ো জানতে বাকি নেই। বলি পরমেশ্বর চাটুর্যের নামে নীলকুচির আমলে এই অঞ্চলে বাঘে গুরুতে 1 ঘাটে জল খেয়েছে। আজ না হয় আমি প্রাচীন আভিজাত্যের গৌরবে সহায় হরি শুদ্ধস্বরে হা হা করিয়া খানিকটা শুষ্ক হাস্য করিলেন। মানে তারাও একটা সময় অভিজাত ছিলেন, সেই কথাটাই পুরনো কথা। যখন মানুষ কিছু আর করে উঠতে পারে না বর্তমান বেদনাদায়ক পরিস্থিতিতে, তখন একটু পুরনো সময় যদি তাদের কোনো ভালো সময় থাকে, সেই ভালো সময়ে কথা প্রসঙ্গ টেনে এনে নিজেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। সহায় হরিও তাই করছেন এখানে। বিষ্ণু সরকার সমর্থন সূচক একটা অস্পষ্ট শব্দ করিয়া বার কত ঘাড় নাড়িলেন। তারপর ফাল্গুন মাসেই তার বসন্ত হলো। এমন চমার, বসন্ত গায়ে বেরোতেই টালায় আমার এক দূর সম্পর্কের বোন আছে, একবার কালীঘাটে পুজো দিতে এসে তার খোঁজ পেয়েছিল, তারই ওখানে ফেলে রেখে গেল। আমায় না একটা সংবাদ না কিছু, তারা আমায় সংবাদ দেয়, আমি তো গিয়ে দেখতে পাওনি না। এমনই চামার, গহনাগুলো অসুখ অবস্থাতেই গা থেকে খুলে নিয়ে তবে টালায় পাঠিয়ে দিয়েছে। যাক, তা চলো যাওয়া যাক, বেলা গেল। চার কি ঠিক করলে? পিঁপড়ের টোপে মুড়ির চার তো সুবিধে হবে না। বাবা হয়ে আর কতক্ষণ, মানে আমরা তো বুঝতেই পারলাম যে বসন্ত রোগে মেয়েটি মারা গেছে। এরা জানে না সে খবর। কোন এক দুঃসম্পর্কের টালায় থাকে, আত্মীয়ের বাড়িতে ফেলে দিয়ে এসেছিল। এখনকার মতন অবস্থাটা চিন্তা করলে হবে না কিন্তু, হ্যাঁ, যে সেইখান থেকে খবর ফোনে জানিয়ে দিল, এরকম তো নয়। তাদেরও বাড়ি ওখান থেকে, এই সহায় হরি বাড়ি কোথায় আমরা এই গল্পে তো জানি না। যাই হোক, দূরত্ব এই সমস্তগুলো আছে। আর বসন্ত রোগ অত্যন্ত ছোঁয়াচে রোগ। সে আত্মীয়ের বাড়িতে ফেলে দিয়ে এলো, তারা যে তাকে রেখেছিল নাও হতে পারে, তারাও তাকে বনে বাজারে ফেলে দিয়ে আসতে পারে, নদীর ধারে ফেলে দিয়ে আসতে পারে। এটা হতো তখন। জানেন না, দেখতে পাননি, সেই আত্মীয়ের বাড়িতে গিয়েও বা শ্বশুর বাড়িতে গিয়েও দেখতে পাননি মেয়েকে। কতক্ষণ আর এ কথা তিনি যতই তার কাছের লোক হোক তার সঙ্গে বলবেন। ফলে একটু কাজের মধ্যে ব্যস্ত হতে চাইলেন। মাছ ধরবেন, মানে বড়শি দিয়ে মাছ ধরতে গেলে চার লাগে, সেই সব কথা আলোচনা করছেন। তারপর কয়েক মাস কাটিয়া গিয়াছে, আজ আবার পৌষ পার্বণের দিন। এবার পৌষ মাসের শেষাশেষি এত শীত পড়িয়াছে যে এরূপ শীত তাহারা কখনো জ্ঞানে দেখেন নাই। সন্ধ্যার সময় রান্নাঘরের মধ্যে বসে অন্নপূর্ণা সরু চাকলি পিঠের জন্য চালের গুঁড়ায় গোলা তৈয়ারি করিতেছে। পুঁটি ও রাধি উনুনের পাশে বসিয়া আগুন পোহাইতেছে। রাধি বলেছে, আর একটু জল দিতে হবে মা, অত ঘন করে ফেললে কেন? পুঁটি বলিল, আচ্ছা মা, ওতে একটু নুন দিলে হয় না? ও মা, দেখো মা, রাধির দোলাই কোথায় ঝুলছে, এক্ষুনি ধরে উঠবে। মানে উনুনের পাশে তো ওরা আগুন পোহাচ্ছে, চাদরটা রয়েছে তো আগুনের কাছাকাছি উনুন। আবার সেই একই কথা যে যারা অনেকেই আছো তোমরা, তোমাদের তো বিষয় নয়, কারণ আমাদের যে পারিবারিক জীবন সেখানে তোমরা উনুন নাও দেখে থাকতে পারো, মানে গ্যাস ওভেনটা দেখো, কিন্তু
যে উনুন, সেই উনুনে তোমার কয়লা দিয়ে, যখন আলোচনা করছি তখন কয়লাও ছিল না, কাঠ দিয়ে জ্বালানো হতো, দাউ দাউ করে আগুন জ্বলছে হয়তো, তো তার পাশে বসে আছে, সেই আগুন লেগে যেতে পারে চাদরে। এরকম অনেক দুর্ঘটনা ঘটেছে। হ্যাঁ, উনুনের আগুন লেগে আগুনে পুড়ে গেছে, এরকম দুর্ঘটনা ঘটেছে অনেক। মারা গেছে এরকমও ঘটেছে, মারা যায়নি, কিন্তু আমার নিজের দিদির ক্ষেত্রেও ব্যাপারটা হয়েছে, মানে আগুনে পুড়ে গিয়েছিল সে। যে যাই হোক, সন্ধ্যার সময় রান্নাঘরের অন্নপূর্ণা বলে উঠলেন, সরে এসে বসো মা, আগুনের ঘাড়ে গিয়ে না পড়লে কি আগুন পোহানো যায় না, এদিকে আয়। গোলা তৈয়ারি হইয়া গেল, খোলা আগুনে চড়াইয়া অন্নপূর্ণা গোলা ঢালিয়া মুচি দিয়া চাপিয়া ধরিলেন। দেখিতে দেখিতে মিঠে আঁচে পিঠে টোপরের মতো ফুলিয়া উঠিল। এটা হচ্ছে তোমার সরা পিঠে। এর আগে আমরা যেটা পাটিসাপটার কথা বলেছি, এটা সরা পিঠে তোমরা দেখে থাকবে। তো ওই গোলা তোমার ওই সরার মধ্যে দিয়ে ওপরে যে টোপরের মতন থাকে ওটা দিয়ে একটু ঢাকা দিলে পারে ধীরে ধীরে এটা ফুলে ওঠে। এই সরা পিঠে তোমার এমনি শুধু গুড় দিয়ে বা লবণ দিয়ে খায়, আবার সরা দুধে ফেলে দুধ ছড়াও করা হয়, সেটা আর একটু খেতে ভালো। মানে অন্তত পিঠে টিঠে যারা আমার মতন যেসব মানুষ পিঠে খেতে ভালোবাসে, আমিও কিন্তু একটু ভোজন রসিক, তো তাদের আবার এইরকম দুধ পুলি দুধ ছড়াই হলে বেশি ভালো লাগে। তো যাই হোক, চলো। পুটি বলিল, মা দাও প্রথম পিঠেখানা, কানাচে সারা ষষ্ঠীকে ফেলে দিয়ে আসি। সারা শব্দের অর্থ হচ্ছে বন্ধা। সারা ষষ্ঠী, বন্ধা ষষ্ঠী, আসলে তা নয়, মানে ষষ্ঠী হচ্ছে প্রজননের দেবী। হ্যাঁ, ষষ্ঠীর কাছে ফেলে দিয়ে এলে পারে ষষ্ঠী দেবীর বন্ধাত্ম দূর হতে পারে। ষষ্ঠী মানুষের প্রতি সহায় হতে পারেন, আর মানুষের প্রতি সহায় হলে সন্তান, সুসন্তান, স্বাস্থ্যবান সন্তান, বুদ্ধিমান সন্তান, তারা মানুষের ঘরকে আলোকিত করবে। এই একটা বিশ্বাস আমাদের মধ্যে রয়েছে, হিন্দু ধর্মের মধ্যে রয়েছে। অন্নপূর্ণা বলিলেন, একা যাস নে, রাধিকে নিয়ে যা। খুব জ্যোৎস্না উঠিয়াছিল। বাড়ির পিছনে সাঁড়া গাছের ঝোপে, সাঁড়া গাছ হচ্ছে শ্যাওড়া গাছ, সাঁড়া গাছের ঝোপের মাথায় তেলাকুচা লতার থলো, সাদা ফুলের মধ্যে জ্যোৎস্না আটকিয়া রহিয়াছে। পুঁটি ও রাধি খিড়কির দোরকুলিতে, একটা শিয়াল শুকনো পাতায় খসখস করিতে করিতে ঝোপের মধ্যে ছুটিয়া পলাইল। পুটি পিঠেখানা জোর করিয়া হুড়িয়া ঝোপের মাথায় ফেলিয়া দিল। তাহার পর চারিধারে নির্জন বাসবনের নিস্তব্ধতায় ভয় পাইয়া ছেলে মানুষ পিছু হুটিয়া আসিয়া খিড়কির দরজার মধ্যে ঢুকিয়া পড়িয়া তাড়াতাড়ি দরজা বন্ধ করিয়া দিল। বেশি তো বয়স নয়, ছোট, আর চারিদিকে তো অন্ধকার। এরকম বুঝতে হবে যে ধরো অনেক জায়গা নিয়ে হয়তো বাড়ি, একটা ছোট মাটির বা পাটকাঠির হতে পারে, উপরে টালির হোক বা তোমার গাছের ডাল টাল দিয়ে হোক, বা তোমার এই যে শন দিয়ে হোক, বা তোমার বিচুলি দিয়ে হোক, এরকমভাবে একটা চাল তৈরি করা। তো এবং তারপরে হচ্ছে জঙ্গল থেকে আবার একটা শিয়াল বেরিয়ে এলো, সেখানে অন্ধকার, সেখানে ওই নিয়ম অনুযায়ী আর কি প্রথম পিঠেটা ফেলে দিয়ে ভয়ে তারা দৌড়ে ঘরের মধ্যে ঢুকে পড়ল। পুঁটি ও রাধি ফিরিয়ে আসলে অন্নপূর্ণা জিজ্ঞাসা করলেন, দিলি? পুঁটি বললেন, হ্যাঁ মা, তুমি আর বছর যেখান থেকে নেবুর চারা তুলে এনেছিলে সেখানে ফেলে দিলাম। তারপর সে রাত্রে অনেকক্ষণ কাটিয়ে গেল। পিঠে করা প্রায় শেষ হইয়া আসিয়াছে। রাতও তখন খুব বেশি। জ্যোৎস্নার আলোয় বাড়ির পিছনের বনে অনেকক্ষণ ধরিয়া একটা কাঠঠোকরা পাখি ঠকর ঠকর শব্দ করিতেছে। তার স্বরটাও যেন ক্রমে তন্দ্রালু হইয়া পড়িতেছে। দুই বোনের খাইবার জন্য কলার পাতা চিরিতে চিরিতে পুঁটি অন্যমনস্কভাবে হঠাৎ বলিয়া উঠিল, দিদি বড় ভালোবাসত। পুঁটির মনে পড়ে গেল দিদি খেন্তির কথা। খেন্তি যে খুব ভালোবাসত পিঠে খেতে, সে কথাটা মনে পড়ল। দিদি মারা গেছে বিয়ের পরপর শ্বশুর বাড়িতে অযত্নে অবহেলায়, সেটাও তো জানে তারা। তিনজনেই খানিকক্ষণ নির্বাক হইয়া বসিয়া রহিল। তারপর তাহাদের তিনজনেরই দৃষ্টি কেমন করিয়া আপনা আপনি উঠোনের এক কোণে আবদ্ধ হইয়া পড়িল, যেখানে বাড়ির সেই লোভী মেয়েটির ললাভের স্মৃতি পাতায় পাতায় শিরায় শিরায় জড়াইয়া তাহার কত সাধের নিজের হাতে পোঁতা পুঁই গাছটির মাথায় জুড়িয়া বাড়িয়া উঠিয়াছে। বর্ষার জল ও কার্তিক মাসে শিশির লইয়া কচি কচি সবুজ ডগাগুলি মাচাতে সব ধরে নাই, মাচা হইতে বাহির হইয়া দুলিতেছে সুপুষ্ট নধর প্রবর্ধমান জীবনের লাবণ্যে ভরপুর। সেই যে পুঁই
চারাটা লাগিয়েছিল ওটা বড় হয়েছে, শুধু বড় হয়েছে তা নয়, খুব হৃষ্টপুষ্ট হয়েছে, চারিদিক দিয়ে তার শাখা প্রশাখা বেরিয়েছে, একজন লাবণ্যে ভরপুর যেন। আর খেন্তির যে সময় লাবণ্য আসার কথা, এই সমাজের চাপে, দারিদ্র্যের চাপে, সমাজের অদ্ভুত নিয়মের চাপে খেন্তির জীবন সেখানেই সমাপ্ত হয়ে যায়। এটা মা হয়ে বা বোনেরা কি করে সহ্য করতে পারে? ঠিক আছে, এইটুকুনি থাকলো, আর এই প্রশ্ন উত্তরগুলো রয়েছে পিছনে, দেখে নিও।